সবাইকে আবারও মার্টিন লুথার কলেজের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় মার্টিন লুথার কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। পূর্ববর্তী ক্লাসের যেই পড়াগুলো ছিল তোমরা সেগুলো মনোযোগ সহকারে শেষ করেছো। আজকে আমরা একেবারেই অধ্যায়ের শেষ প্রান্তে এসেছি। আমাদের যে প্রথম অধ্যায়ের যে ব্যবসায়ের মৌলিক ধারণা ছিল সেটার শেষ অংশে ব্যবসায়ের কার্যগুলি শেষ অংশে আমরা চলে এসেছি। আজকে চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তো এর পূর্বে বলে নেই, তোমাদের চ্যাপ্টারে যেই পড়াগুলো পড়ানো হয়েছে এবং এর মধ্যে আরও যে অংশগুলো রয়েছে সবগুলোই তোমরা মনোযোগ সহকারে বাসায় একটু অধ্যয়ন করবে, কারণ তোমাদের এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার জন্য যদি তোমাদের প্রস্তুতি নিতে হয় তাহলে তোমরা অবশ্যই ভালো মতো প্রস্তুতি নিবে, যাতে তোমাদের অধ্যায়ের একটা বিষয় লক্ষ্য করবে। তোমাদের যে বই রয়েছে বইয়ের অধ্যায়ের শেষে তোমাদের এখানে আমরা জ্ঞানমূলক প্রশ্ন পাবো এবং পরবর্তীতে আমরা পাবো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। জ্ঞানমূলক পাবো এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পাবো। তারপর আমরা পাবো উত্তর সংক্ষেপ, যেটাকে বলা হচ্ছে এখানে অনুধাবনমূলক প্রশ্ন। এবং এরপর পাবো আমরা বহু নির্বাচনী প্রশ্নাবলী। এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আমরা খুব মনোযোগ সহকারে করব। আচ্ছা, তাহলে আমরা আগে আলোচনায় আসি। এই আলোচনা শেষ করি, পরে আমরা চেষ্টা করব এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে। তাহলে আমাদের আজকের যে আলোচনার বিষয় হচ্ছে ব্যবসায়ের কার্যগুলি। আমরা যে অংশটা পড়েছিলাম সেটা শেষের অংশে আমরা চলে এসেছি। শেষে এখানে যেটা রয়েছে গুদামজাতকরণ। তাহলে গুদামজাতকরণ কি? গুদামজাতকরণ হচ্ছে উৎপাদন করব এবং ভোগ করব। উৎপাদনকারী এবং ভোগকারী মধ্যবর্তী যে সময় রয়েছে, উৎপাদনের পর এবং ভোগের পূর্ব মুহূর্ত পর্যন্ত যে সময়, সেই সময় পণ্যটাকে রেখে দেওয়ার নামই হচ্ছে গুদামজাতকরণ। দেখা গেল যে আলু উৎপাদিত হচ্ছে, পেঁয়াজ উৎপাদিত হচ্ছে। তাহলে আলু এবং পেঁয়াজ এগুলো কিন্তু বছরে একটা নির্দিষ্ট সময়ে, শীতকালীন একটি নির্দিষ্ট সময়ে এটি উৎপাদিত হচ্ছে। আর এটা আমাদের দৈনন্দিন খাবারের মধ্যে পেঁয়াজ এবং আলু লাগে, এগুলো প্রয়োজন। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এগুলো সংরক্ষণ করে না রাখি তাহলে এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। আর সবগুলো একবারে খাওয়া যেমনি সম্ভব নয়, আবার যদি আমরা একসাথে সব শেষ করে ফেলি তাহলে বছরের অন্যান্য সময় এগুলো আমাদের ঘাটতি থাকবে এবং আমাদের নানা ধরনের সমস্যার সৃষ্টি হবে। যেরকম বাজারে এখন পেঁয়াজের ঊর্ধ্বগতি বিরাজ করছে। তাহলে এই যে বিষয়গুলো, এগুলো আমাদের গুদামজাতকরণের ক্ষেত্রে আরো বেশি সচেতন হতে হবে। তাহলে উৎপাদনের পর এবং ভোগের সময় পর্যন্ত, উৎপাদনের থেকে ভোগের সময় পর্যন্ত যেই পণ্যটাকে রেখে দেওয়ার প্রক্রিয়া, সেটাকে বলা হচ্ছে গুদামজাতকরণ। তাহলে গুদামজাতকরণের মাধ্যমে কি হয়? সময়গত উপযোগ সৃষ্টি হয়। সময়গত, যে সময়ে উৎপাদিত হচ্ছে সেই সময়ে চাহিদা মেটানোর পর বছরের অন্যান্য সময় আমরা এগুলো চাহিদা মেটানোর জন্য রেখে দিই। আর রেখে দেওয়ার যে কাজ সেটাকে বলা হয় গুদামজাতকরণ, যেটাকে আবার হিমাগার বা কোল্ড স্টোরেজও বলা হয়। এটা কেন বলা হয়? যেখানে ঠান্ডা রাখার জন্য, মানে সতেজ রাখার জন্য রাখা হয়, সেটাকে আমরা বলবো কোল্ড স্টোরেজ। তাহলে এক কথায় বলা হয় উৎপাদনের পর ভোগের পূর্ব মুহূর্ত পর্যন্ত যে সময়টা থাকে, এই সময় পর্যন্ত পণ্যকে সুরক্ষা করার জন্য যে ব্যবস্থা, সেটাকে বলা হয় গুদামজাতকরণ। আর এই গুদামজাতকরণ ব্যবসায়ের গুরুত্বপূর্ণ একটি কাজ। গুদামজাতকরণ কাজ যদি সঠিকভাবে না হয় তাহলে পণ্য বিনষ্ট হয়ে যাবে। চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করা যাবে না, কারণ চাহিদা এক এক সময় এক এক রকম থাকবে এবং পণ্য এক সময় সব সরবরাহ করে ফেললে ভিন্ন আরেক সময় পণ্য চাহিদা মেটানোর জন্য পণ্য সরবরাহ করা সম্ভব না হয়, প্রতিষ্ঠানের মুনাফার পরিমাণও কমে যাবে। তাহলে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে।
এরপর আমরা আসি প্রমিতকরণ এবং পর্যায়িতকরণ। প্রমিতকরণ এবং পর্যায়িতকরণ বিষয়টা আমরা খুব মনোযোগ সহকারে লক্ষ্য করব, কারণ এখানে দুটা মিক্সড হয়ে যায়, মিশ্রণ হয়ে যায়। অনেকেই প্রমিতকরণকে পর্যায়িতকরণ বলে, পর্যায়িতকরণকে প্রমিতকরণ বলে। এই বিষয়টা যাতে না হয় আমরা অতি মনোযোগ সহকারে লক্ষ্য করব। তাহলে প্রথমে পড়ি প্রমিতকরণ। পণ্যের ওজন, আকার, রং, গুণাগুণ। আবার দেখি, পণ্যের ওজন, রং, গুণাগুণ, আকার, যাই হোক না কেন, উলট পালট হলে সমস্যা নেই, আমাদের থাকলেই হবে। পণ্যের ওজন, আকার, রং, গুণাগুণ। পণ্যের ওজন, আবার বলি, পণ্যের ওজন, পণ্যের আকার মানে সাইজ, ওজন মানে হচ্ছে ওয়েটের কথা বলেছে, রং মানে কালার, গুণাগুণ মানে হচ্ছে এখানে এটা যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলোর কথা বলা হচ্ছে, অ্যাডভান্টেজ যেগুলো। তাহলে ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে এসে পণ্যের সঠিক মানে সীমা নির্ধারণ কার্য। তাহলে ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে এসে পণ্যের সঠিক মানে সীমা নির্ধারণ কার্যকে বলা হয় প্রমিতকরণ। এখন ধরা গেল যে চিপস, একটা চিপসের প্যাকেট। তাহলে চিপসের প্যাকেটে আমরা যে সময় আমরা চিপস খাচ্ছি, চিপস খাওয়ার চিপস কেনার পর আমরা কিন্তু চিপসের গায়ে অনেকে লেখা দেখি না, চিপসের প্যাকেটের গায়ে কিন্তু অনেক কিছু লেখা থাকে। এটার ওজন কত, এটার আকার, তারপর হচ্ছে এটা গুণ। আকার বলতে বুঝেছে কত গ্রাম, ওজনটা এখানে গ্রামের কথা বলেছে। আকার কোন আকৃতির, প্যাকেটের আকৃতিটা কত। তারপর হচ্ছে রং, এটা বিভিন্ন রঙের হতে পারে, চিপসের ভিতরে কালারটা কিন্তু চিপসের এক এক রকম কালার থাকে। তারপরে গুণাগুণ, এক একটা এক এক রকমের আবার স্বাদ থাকে, ভিন্নতা থাকে। ইত্যাদি বিবেচনায় নিয়ে এসে পণ্যের সঠিক মানে সীমা নির্ধারণ। যেমন স্বাদ, গুণ, এক একটা এক এক গুণ বা এক এক স্বাদে দেখা যাচ্ছে, কোনোটা পটেটো, কোনোটা হচ্ছে চিকেন ফ্লেভারে, কোনোটা ভেজিটেবল ফ্লেভারে। তাহলে এটা কি, এগুলো বিবেচনায় নিয়ে এসে পণ্যের সঠিক মানে সীমা নির্ধারণ কার্য। প্রমিতকরণ হচ্ছে পণ্যের ওজন দেখব, পণ্যের আকার দেখব, পণ্যের রং দেখব, পণ্যের গুণাগুণ দেখব। এগুলোর উপর ভিত্তি করে পণ্যের যে বিষয় বিবেচনায় নিয়ে এসে পণ্যের সীমারেখা নির্ধারণ করাকে বলা হচ্ছে প্রমিতকরণ। তাহলে এটা একই মানের। ধরা গেল যে আমি কোল্ড ড্রিঙ্কস, 7 আপ, পেপসি, কোক, তিনটাকে আমি একসাথে নিয়ে আসলাম। একসাথে নিয়ে এসে এগুলো ওজন, আকার, রং, গুণাগুণ এগুলো বিবেচনা করলাম। বিবেচনা করে দেখলাম যে এখানে তিনটা থেকে দুটার, পেপসি আর কোক, এই দুটা হচ্ছে এক মানের। তাহলে এই দুটাকে আমরা একটা সীমার মধ্যে, একটা সীমারেখার মধ্যে নির্ধারণ করে দেখলাম যে পেপসি আর কোক একই মানে, যে কোনো একটা নিলেই হবে। তাহলে এটাকে বলবো আমরা কি প্রমিতকরণ, যে পণ্যের ওজন, আকার, রং, গুণ ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে পণ্যের সঠিক মানে সীমা নির্ধারণ করা। তারপর হচ্ছে পর্যায়িতকরণ, পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভাজন করার কাজ। একেবারে সহজ, পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভাজন করার কাজ। তাহলে এই যে মান নির্ধারণ করলাম, পেপসি, কোক এক, তাহলে এখন পেপসি আর কোক বিভাজন, এখন এগুলো ভাগ করে ফেললাম। যে 250 ml যে বোতলগুলো রয়েছে কোল্ড ড্রিঙ্কসে, সেগুলো আমরা একটা জায়গাতে রেখে দিলাম। 250 ml এখানে কোকো পাওয়া যাবে, 7 আপ পাওয়া যাবে। মোট কথা 250 ml এখানে বোতল, 500 ml বোতল আলাদা। তারপর হচ্ছে এখানে রেখে দিলাম 1000 ml মানে 1 লিটারের যে বোতলগুলো, সেগুলো। তাহলে এগুলো কি একই আকারের এবং মানের দিক দিয়েও এক, মানে এগুলো ভাগ করে দিলাম আলাদাভাবে। যে এখানে তুমি কি চাচ্ছ 250 ml, অর্থাৎ একই মানের, একই কোয়ালিটির কোক নাও, 7 আপ নাও, 250 ml বোতল একসাথে রাখা আছে। পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভাজন করার কাজ। পণ্যকে বিভাজন, ভাগ করে ফেলা। যে 250 ml কিছু চাচ্ছি, পন্ডস ক্রিম চাচ্ছি 250 ml এখানে, 500 ml কোল্ড ড্রিঙ্কস চাচ্ছি বা পানির বোতল, মিনারেল ওয়াটার চাচ্ছি, এটা এখানে। তাহলে এগুলো কি মান আগে থেকেই ভাগ করা, মান ভাগ করে সবগুলোকে একই কোয়ালিটি অনুযায়ী, সাইজ অনুযায়ী আলাদাভাবে সাজানো, আর সেটাকে বলা হচ্ছে পর্যায়িতকরণ। উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে ঝুড়ির মধ্যে আম আছে, এখানে বিভিন্ন সাইজের আম, এখন সাইজগুলোকে ভাগ করে নিলাম, ভাগ করে এক এক সাইজের আমগুলোকে এক এক জায়গাতে রাখলাম। তাহলে সেটাকে যেমন এক এক সাইজের আমগুলোকে এক এক জায়গাতে রাখলাম, এক এক গুণের, আকারের, একই রঙের, এগুলোকে ভিন্ন ভিন্ন ভাবে ভাগ করলাম। যেমন যেগুলো গুণ, তারপর হচ্ছে কালার মানে রং, তারপরে যেগুলো বৈশিষ্ট্য, এগুলোর উপর ভিত্তি করে পণ্যগুলোকে আমরা কি করলাম,
একটা সীমারেখার মধ্যে নিয়ে আসলাম, যেখানে এগুলো একই মানের, যেমন হিমসাগর অথবা ল্যাংড়া আম অথবা ফজলি আম, এগুলো ভাগ করে কালার, গুণ, আকার, সাইজ এগুলো করে এগুলো তিনটাকে আমরা একই কোয়ালিটির মধ্যে নিয়ে আসলাম। তাহলে একই কোয়ালিটির মধ্যে যদি নিয়ে আসি সেটা হচ্ছে প্রমিতকরণ। আর এগুলোকে ভাগ করে যদি আমরা দেখা গেল যে একই অনুযায়ী পণ্যকে ভাগ করে নিয়ে আসলাম, যেগুলো শুধুমাত্র একই কালারের অথবা একই সাইজের অথবা সবগুলো মিষ্টি হবে, এরকমগুলোকে আলাদাভাবে ভাগ করে নিয়ে আসলাম, সেটাকে বলবো হচ্ছে পর্যায়িতকরণ। মানে নিয়ে এসে পর্যায়ক্রমে সাজিয়ে রাখলাম। এরপর আমরা পাচ্ছি মুর্গীকরণ। তাহলে মুর্গীকরণ কি? মুর্গীকরণ হচ্ছে পণ্যকে আকর্ষণীয় করে তোলার জন্য এবং পণ্যের গুণগত মান এবং বৈশিষ্ট্য ঠিক রাখার জন্য, স্থায়িত্ব ঠিক রাখার জন্য যে কাজ করা হয় সেটাকে বলে মুর্গীকরণ। মুর্গীকরণ শুধুমাত্র এটাকে বাহির থেকে আকর্ষণীয় করে তোলার জন্য করা হয় না, এটাকে আকর্ষণীয় করার সাথে সাথে এটা উদ্দেশ্য থাকে পণ্যটা যাতে ভালো থাকে। ধরা গেল চিপসের প্যাকেট অথবা মুড়ির প্যাকেট অথবা চানাচুরের প্যাকেট অথবা বিস্কিটের প্যাকেট, এই প্যাকেটগুলো যদি শুধুমাত্র আকর্ষণীয় করা হয় আর ভিতরে যদি বাতাস ঢুকে তাহলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাওয়ার ফলে এগুলো ক্রেতা বা ভোক্তারা কিনবে না এবং যে বিক্রেতা সে ঝুঁকির সম্মুখীন হবে। মোট কথা পুরোটাই তার লস হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? মুর্গীকরণের বিষয়টা তাকে মাথায় রেখে কোম্পানিকে বলবে, কোম্পানি সে অনুযায়ী এগুলোকে উৎপাদন করবে। তাহলে ব্যবসার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে মুর্গীকরণ। মুর্গীকরণ ব্যবসায় শুধুমাত্র পণ্যকে আকর্ষণীয় করে তোলে না, পণ্যের স্থায়িত্ব বৃদ্ধি করে, প্রতিষ্ঠানের যে আলাদা একটা বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য এখানে ফুটে ওঠে। কারণ প্রতিষ্ঠানের পণ্যের আকর্ষণীয়তা বৃদ্ধির সাথে সাথে প্রতিষ্ঠানের পণ্যের স্থায়িত্ব বৃদ্ধি পায়, প্রতিষ্ঠানকে আরো বেশি গ্রহণযোগ্যতা বাড়ে এবং প্রতিষ্ঠানের যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো বিক্রি বৃদ্ধিতে আরো বেশি সহায়তা করে থাকে। তাহলে মুর্গীকরণ বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আসে আমরা বাজারজাতকরণ প্রসার। তাহলে বাজারজাতকরণ প্রসার বলতে বোঝাচ্ছে কি? বাজারকে আরো বেশি সম্প্রসারিত করা। পণ্য বা সেবা এগুলো বাজারে বিক্রি হচ্ছে। সেবা, যেমন আমি একটি ডায়াগনস্টিক সেন্টারের মালিক বা আমি ডাক্তারের মাধ্যমে সেবা প্রদান করছি, তাহলে এই সেবাটাকে আরো দোরগোড়ায় নিয়ে আসার জন্য অথবা দেখা গেল যে উৎপাদিত পণ্য আরো বেশি বাজার দখলের জন্য বিভিন্ন স্থানে এগুলোকে নিয়ে যাওয়া, এটার নাম হচ্ছে কি? বাজারজাতকরণ প্রসার। বিক্রয় বৃদ্ধির প্রয়াস। এই বাজারজাতকরণ প্রসার কিন্তু বাজারে পণ্যটা অবস্থান করে পূর্ব থেকেই বাজারে পণ্যটা আছে বা সেবাটা আছে, সেই পণ্য বা সেবা যাতে আরো বেশি পরিমাণে বাজারে সম্প্রসারিত হয় তার জন্য কাজ করার নামই হচ্ছে বাজারজাতকরণ প্রসার। তাহলে এই বাজারজাতকরণ প্রসারের জন্য কি করতে হবে? মুর্গীকরণ, যেটা এইটাও এখানে কিন্তু চলে আসবে। এই বাজারজাতকরণ প্রসারের জন্য মুর্গীকরণকে আরো বেশি আকর্ষণীয় করে তুলতে হবে। তাহলে বাজারজাতকরণ প্রসার হচ্ছে বিক্রয় বৃদ্ধি। বিক্রয় বৃদ্ধির বিষয়টা হচ্ছে যে প্রতিষ্ঠানের পণ্য বা সেবা কিন্তু আগেই বাজারে পূর্ব থেকেই অবস্থান করছে, কিন্তু এটাকে আরো যাতে দ্বার গোড়ায় পৌঁছানো যায়, আরো যাতে বেশি পরিমাণে বাজার বৃদ্ধি হয়, নতুন নতুন বাজার সৃষ্টি করে, সেই জন্য কাজ করার জন্য বাজারজাতকরণ প্রসার বিষয়টি আসে। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? প্রতিষ্ঠানের মুর্গীকরণ বৃদ্ধি করা যেতে পারে। প্রতিষ্ঠানের যে কর্মী বাহিনী রয়েছে, কর্মী বাহিনীকে আরো আকর্ষণীয় করে, প্রতিষ্ঠানকে আরো বেশি শক্তিশালী করে, প্রতিষ্ঠানের কর্মীদেরকে দক্ষ করে, প্রতিষ্ঠানের যে পণ্য রয়েছে এই পণ্যের মান উন্নয়ন করে, প্রতিষ্ঠানের যে প্রতিযোগী আরো প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো কোথায় যে বাজার সম্প্রসারণ করছে, তাদের পলিসিটা কি, সেই বিষয় সম্পর্কেও ধারণা নিতে হবে। এই জন্য কি করতে হবে? ধারণা নিয়ে বিজ্ঞাপন করতে হবে। তারপর বিজ্ঞাপন হচ্ছে প্রচারী প্রসার, একটি কথা আছে, প্রচারী প্রসার। বিজ্ঞাপনের মাধ্যমে এগুলো সম্প্রসারণ করতে হবে। বিজ্ঞাপন কিভাবে হতে পারে? বিজ্ঞাপন হতে পারে বিভিন্ন মেলার আয়োজন করা যেতে পারে, অথবা পণ্যের ছাড়ের মাধ্যমে হতে পারে, অথবা পণ্যের আকর্ষণীয়তা বৃদ্ধির মাধ্যমে হতে পারে, অথবা নতুন নতুন স্থানে আগমন ঘটবে তার
সংবাদ বিভিন্ন স্থানে পৌঁছিয়ে দেওয়ার মাধ্যমে হতে পারে। এই যে বিষয়গুলো রয়েছে এগুলোর জন্য আমরা কি করতে পারি, টেলিভিশনে দৃষ্টিনন্দন বিভিন্ন ধরনের বিজ্ঞাপন হতে পারে, বিভিন্ন অ্যাক্টর অ্যাক্ট্রেস বা খেলোয়াড় তাদের মাধ্যমে বিজ্ঞাপন প্রসারের কাজটা হতে পারে। অথবা দেখা গেল কোনো বড় ধরনের টুর্নামেন্ট হচ্ছে, ক্রিকেট, ব্যাডমিন্টন, ফুটবল, সেই টুর্নামেন্টের মধ্যে স্পন্সরের মাধ্যমে বাজারজাতকরণ প্রসারের কার্যক্রম হতে পারে। তাহলে এই যে বাজারজাতকরণ প্রসার, এটা কিন্তু ব্যবসায়ের গুরুত্বপূর্ণ আরেকটি কাজ। কারণ ব্যবসায় শুধু উৎপাদন করলেই হবে না, শুধু বিক্রি করলেই হবে না, তাদেরকে কি করতে হবে, নতুন নতুন বাজার সৃষ্টি করতে হবে। বা যেই বাজার তাদের রয়েছে সেই বাজারে যাতে প্রতিযোগী প্রতিষ্ঠান থেকে আরো বেশি পরিমাণে তারা পণ্য বিক্রি করে মুনাফা অর্জন করতে পারে বা বাজারের অধিক সংখ্যক স্থান দখল করে রাখতে পারে, তার জন্য কাজ করতে হবে। আর সেই ক্ষেত্রে বাজারজাতকরণ প্রসারের কোনো বিকল্প নেই। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা বাকি যে ছিল 6, 7, 8, 9 এটা শিখে নিলাম। তাহলে আমরা কি শিখলাম? 6 গুদামজাতকরণ। গুদামজাতকরণ হচ্ছে উৎপাদনের পর ভোগের পূর্ব মুহূর্ত পর্যন্ত পণ্য সামগ্রী রেখে দেওয়ার কাজ। আচ্ছা, আর প্রমিতকরণ হচ্ছে পণ্যের ওজন, পণ্যের আকার, পণ্যের রং এবং পণ্যের গুণাগুণ ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে এসে পণ্যের সঠিক মানের সীমা নির্ধারণ কাজ। পণ্যের সঠিক মানের যে সীমা, সেই সঠিক মানের সীমা নির্ধারণের কাজ। তারপর হচ্ছে পর্যায়িতকরণ। পর্যায়িতকরণ হচ্ছে কি, পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভাজন করার কাজ। পূর্ব নির্ধারিত যে মান রয়েছে সেই মান অনুযায়ী পণ্যকে ভাগ করা, সেটার নাম হচ্ছে পর্যায়িতকরণ। পূর্ব নির্ধারিত মানটা আগে থেকে নির্ধারণ করা, সেই অনুযায়ী পণ্যকে ভাগ করা, এটার নাম হচ্ছে পর্যায়িতকরণ। যেমন ওই যে 250 ml এর বোতলগুলো সব একসাথে, এই তাকে গেলে সব 250 ml এর বোতল পাওয়া যাবে। কোম্পানি ভিন্ন হতে পারে কিন্তু 250 ml এর সব বোতল, 500 ml এর সব বোতল, 1000 ml এর সব বোতলগুলো, এগুলো হচ্ছে একই মানে কিন্তু ভাগ করে দাও, সেটাকে আমরা বলবো পর্যায়ক্রমে সাজানো। এরপরে পাচ্ছি মুরগীকরণ। মুরগীকরণ হচ্ছে পণ্যের মান, গুণ, বৈশিষ্ট্য এগুলো ঠিক করে রাখা এবং আকর্ষণীয় করে তোলার জন্য পণ্যকে যে কাজের মাধ্যমে আরো বেশি ক্রেতার কাছে আকর্ষণীয় করে তোলা যায়, সেটাকে বলা হচ্ছে মুরগীকরণ। আর মুরগীকরণ শুধুমাত্র পণ্যকে ঢেকে রাখে না, পণ্যকে আড়াল করে রাখে না, পণ্যের গুণগত মান ঠিক রাখে, পণ্যের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো ঠিক রাখার পাশাপাশি প্যাকেটের গায়ে, মুরগীকরণের গায়ে লেখা থাকে পণ্যের ওজন, পণ্যের আকার, পণ্যের রং, পণ্যের মূল্য, পণ্যের উৎপাদনের তারিখ, পণ্যের মেয়াদ উত্তীর্ণের তারিখ, এই বিষয়গুলো কিন্তু লেখা থাকে। অতএব মুরগীকরণ ব্যবসায় গুরুত্বপূর্ণ একটি কাজ। মুরগীকরণ যদি ভালো মতো না হয় তাহলে ক্রেতা বা ভোক্তারা কিন্তু আকৃষ্ট হয় না। এরপর হচ্ছে বাজারজাতকরণ প্রসার। বাজারজাতকরণ প্রসার হচ্ছে বিক্রয় বৃদ্ধির একটি প্রয়াস বা প্রচেষ্টা। পণ্যটি পূর্ব থেকে বাজারে অবস্থান করে, কিন্তু পণ্যর বাজার যাতে বৃদ্ধি পায়, ক্রেতা ভোক্তার সন্তুষ্টি বৃদ্ধির মাধ্যমে প্রতিযোগী প্রতিষ্ঠান থেকে আরো বেশি পণ্য যাতে বাজারে বেশি বিক্রি করা যায়, সেই লক্ষ্য নিয়েই এই বাজারজাতকরণ প্রসার কাজ করে থাকে। এই ক্ষেত্রে বাজারজাতকরণ প্রসারের জন্য বিজ্ঞাপন, তারপর বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর বিজ্ঞাপনের জন্য আমরা কি করতে পারি, টেলিভিশন হতে পারে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মিডিয়া হতে পারে, অ্যাক্টর অ্যাক্ট্রেস হতে পারে, বিভিন্ন স্পন্সর, খেলার স্পন্সর গ্রহণের মাধ্যমে হতে পারে। এই বিষয়গুলো বাজারজাতকরণ প্রসারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর এটা আমাদের ব্যবসার কাজের একটি অংশ। তাহলে আজকে আমরা যে শিখলাম গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, মুরগীকরণ এবং বাজারজাতকরণ প্রসার। তাহলে এগুলো শিখার আগে আমরা যে আগে আরো 5টি পড়া শিখেছিলাম, সেই পড়াগুলো আমরা একটু দেখে নিই। যে 1 নম্বর শিখেছিলাম উৎপাদন। 1 নম্বর আমাদের কি ছিল? উৎপাদন। 2 নম্বর ছিল ক্রয় বিক্রয়, 3 নম্বর ছিল অর্থ সংস্থান, 4 ছিল ঝুঁকি গ্রহণ এবং 5 ছিল পরিবহন। তাহলে ব্যবসার কার্যাবলী আমরা পেলাম এখানে 9টি। ব্যবসার কার্যাবলী 9টি, যে এরকম আরো কম বেশি হতে পারে, কোনো সমস্যা নেই। আমরা এগুলো নলেজের রাখলাম যে এগুলো আমরা ব্যবসার কার্যাবলী, এগুলো কোনোটা যদি আসে যাতে আমরা দিতে পারি।
তাহলে আমরা কি শিখলাম এক থেকে আবার দেখে নিই। উৎপাদন, এটা এলোমেলো হলেও সমস্যা নেই। উৎপাদন, 2 হচ্ছে ক্রয় বিক্রয়, 3 হচ্ছে অর্থ সংস্থান, 4 হচ্ছে ঝুঁকি গ্রহণ, 5 হচ্ছে পরিবহন, 6 আজকে শিখলাম গুদামজাতকরণ, 7 শিখলাম প্রমিতকরণ এবং পর্যায়িতকরণ। দুটো কিন্তু একসাথে, প্রমিতকরণ এবং পর্যায়িতকরণ আমি আলাদা আলাদা ভাবে তোমাদের সংজ্ঞা লিখে শিখিয়ে দিলাম যাতে স্পষ্টভাবে বুঝতে পারো। তাহলে 7 শিখলাম প্রমিতকরণ এবং পর্যায়িতকরণ, 8 হচ্ছে মূর্খীকরণ এবং 9 হচ্ছে বাজারজাতকরণ প্রসার। তাহলে এই পড়াগুলো আজকে আমরা আমাদের অধ্যায় থেকে শেষ করলাম। এরপর আমি যে কথাটা প্রথম দিকে বলতে চেয়েছিলাম যে আমরা অধ্যায় যেহেতু শেষ, আমরা এখানে অধ্যায় শেষে উত্তর সংক্ষেপ পাবো। দেখো এখানে উত্তর সংক্ষেপ জ্ঞানমূলক, তারপর আবার ঘতে পাবো হচ্ছে সংক্ষিপ্ত উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, এবং 1.23 উত্তর সংক্ষেপে পাবো অনুধাবন মূলক প্রশ্ন, অনুধাবকমূলক প্রশ্ন। তাহলে এই পড়াগুলো আমরা এই যে জ্ঞানমূলক প্রশ্ন, তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং উত্তর সংক্ষেপ অনুধাবনমূলক প্রশ্ন, এগুলো আমরা বাসায় পড়ে নিব। যেই বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেগুলো সম্পর্কে এখানে কোশ্চেন থাকবে এবং এই কোশ্চেনগুলো যে সময় তোমরা খাতা নিয়ে বসবে লেখার চেষ্টা করবে। লেখা যদি না হয় তাহলে এগুলো আমরা উত্তর যেহেতু এখানে দেওয়া আছে, উত্তরগুলো আমরা পরে যাচাই করে দেখতে পারবো যে আমরা যে লিখলাম সেটা লেখা ঠিক আছে কিনা। এবং এরপরে আমরা নৈবিত্তিক করে নেব। এখানে নৈবিত্তিক আছে, নৈবিত্তিক অনেকগুলো নৈবিত্তিক, আমরা 10টা করে নৈবিত্তিক পড়বো, 10টা এখানে আগে পড়বো, পরে বইয়ের মধ্যে কেউ দাগ দিব না, খাতায় 1 থেকে 10 পর্যন্ত সিরিয়ালি লিখে এটা যেটা উত্তর হয় পাশে খাতার মধ্যে লিখ। এরপর আমরা এখানে উত্তরটা পাচ্ছি, তারপরে শেষে এখানে উত্তর দেয়া, সেই উত্তরটা আমরা কি করব এখান থেকে মিলিয়ে দেখব, যদি হয়তো টিক চিহ্ন দিব, না হলে আমরা সেটা ক্রস দিয়ে পরে আবার শিখে নেব। তা আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বিষয়টা সুন্দরভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। তো তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে স্বাগত জানিয়ে সবাই ভালো থাকো।